Hello everyone, Assalamu alaikum. Welcome to Uni Lectures to all of you. আজকে আমরা রবার্ট হেরিকের খুব সুন্দর ছোট্ট একটি লাভ পয়েম নিয়ে বা ছোট্ট একটি কবিতা নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে আপন জুলিয়াস ক্লোজ। চলো শুরু করা যাক। কবিতার সামারি বলার আগে আমি প্রথমে এই যে ছোট কবিতাটা সেটার স্ট্রাকচার সম্পর্কে বা এটা কি ধরনের একটা কবিতা সে সম্পর্কে একটু ছোট করে আলোচনা করে নিই। আমি এখানে যে ইনফরমেশন গুলো দিয়েছি এগুলো সবই নেট থেকেই দেওয়া। দেখো আমি কি লিখেছি, আপন জুলিয়াস ক্লোজ বাই রবার্ট হেরিক ইজ আ 2 স্ট্যাঞ্জা পয়েম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে দুইটা স্ট্যাঞ্জার পয়েম, এটা একটা স্ট্যাঞ্জা, এটা একটা স্ট্যাঞ্জা। That is divided into sets of 3 lines. দেখো প্রথমে 3টা লাইন, পরে 3টা লাইন, তাহলে মোট 6 লাইন। হলো কয়টা? 2 প্যারা। এই যে প্রথমে 3 লাইন এবং পরে 3 লাইন, এই যে নিয়মটা সেটাকে বলে টার্সেস। দেখো সেটাই বলেছে, sets 3 lines known as টার্সেস। এই যে 3 লাইনের কবিতাকে বা প্যারা, 2 প্যারার মধ্যে যখন 3 লাইন করে থাকে তখন সেটাকে বলে টার্সেস। এটার this টার্সেস follows a rhyme scheme of, এটার যে রাইম স্কিম সেটা হচ্ছে এ এ এ বি বি বি। তোমরা এটা লিখে রাখতে পারো। In total the poem only contains 2 sentences. দেখো এখানে কি বলেছে, এখানে আমরা দেখতেছি 2টা প্যারা কিন্তু 3 লাইন করে 6 লাইন। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করে দেখবে তাহলে দেখবে প্রথম 3 লাইনের মধ্যে একটা ফুল স্টপ, পরের 3 লাইনের মধ্যে আরেকটা। তার মানে এখানে বোঝাই যাচ্ছে মোট এখানে 2টা সেন্টেন্স আছে। প্রথম প্যারাতে একটা সেন্টেন্স, এর পরের প্যারাতে কি একটা সেন্টেন্স, মোট কি 2টা সেন্টেন্সের এই কবিতা। This poem and others like it are known as blazons. তার মানে এই কবিতা এবং এই টাইপের যে কবিতাটাকে তাকে বলে কি blazons। মানে হচ্ছে যে কবিতার মধ্যে 3 লাইন দেওয়া আছে কিন্তু কি একটা সেন্টেন্স, সেটাকে 3 লাইন কিন্তু 1 সেন্টেন্স, পরেরটাতেও 3 লাইন এবং 1 সেন্টেন্স। এই 3 লাইনের নিয়মটা হচ্ছে টার্সেস এবং এই 3 লাইন মিলে কি হচ্ছে একটা সেন্টেন্স তৈরি হয়েছে না, এই যে একটা সেন্টেন্স এই নিয়মকে বলে ব্লাজন্স। তাহলে কি তোমরা এই কবিতার যে স্ট্রাকচার সেটা সম্পর্কে আশা করি আইডিয়া পেয়ে গিয়েছো। এবং দেখো দিস কাইন্ড অফ পয়েম, এই পয়েমে প্রেইজেস প্রশংসা করছে এ ওমেন্স বডি, একটা কি মহিলার বডি নিয়ে কি প্রশংসা করছে, অথবা এ স্পিকারস লাস্ট, স্পিকারের যে লালসা ফর আ ওমেন, একজন ওমেনের প্রতি বা একজন মহিলা বা একটা নারীর প্রতি যে স্পিকারের লালসা থ্রু আ ডেসক্রিপশন অফ হার ক্লোথস। এই যে মহিলার যে ক্লোথস বা জামাকে ডেসক্রাইব করতে যে কবির লালসা আমরা দেখতে পাই এবং মহিলার যে বডি বা স্ট্রাকচার সেটার কি প্রশংসা আমরা এই কবিতার মাধ্যমে দেখতে পাই। তোমরা লাইনটা একটু খেয়াল করে দেখো, আপন জুলিয়াস ক্লোথস, তার মানে কি জুলিয়ার যে কি ক্লোথস জামা সেই সম্পর্কে কিন্তু এই কবিতায় বলা হয়েছে। এখন কবিতার আমরা মূল অংশে ফিরে আসি। কবিতার নাম দেখো দেওয়া আছে আপন জুলিয়াস ক্লোথস। তার মানে এখানে জুলিয়া নামে যে একটি মেয়ে, সেই মেয়ের জামার উপরেই কিন্তু এই কবিতাটি লেখা। এখানে জুলিয়া বলতে যে কোনো মেয়েকেই রিপ্রেজেন্ট করে, যে কোনো নারীকেই এটা রিপ্রেজেন্ট করে। এখানে জুলিয়া একটি কাল্পনিক নাম হিসেবে ইউজ করা হয়েছে। তোমরা যদি কবিতাটা পড়ো তাহলে খেয়াল করে দেখবে যে এখানে একটি সিল্ক কাপড়ের কথা বলা হয়েছে। তার মানে জুলিয়া যে ক্লোথস বা জামাটি পরেছে সেটি সিল্কের ছিল এবং কবি যখন সেই জামার বর্ণনা করে তখন তিনি বলে যে জুলিয়ার পরা সিল্ক জামা যেভাবে সফট বা সুইট ভাবে পানির মতো করে ফ্লো করছে, ঠিক জুলিয়ার যে মুভমেন্ট বা তার যে হাঁটা চলা ঠিক তেমনি সাবলীল বা সুন্দর। তাহলে কি হচ্ছে, তার এখানে তিনি জুলিয়ার জামা সম্পর্কে তিনি কি
ডেসক্রাইব করছে, কিন্তু তিনি তার জামা সম্পর্কে বা জুলিয়ার জামার যে সৌন্দর্য সেটা বর্ণনা করতে যেয়ে তিনি কিন্তু আলটিমেটলি বোঝাতে চেয়েছেন যে জুলিয়ার হাঁটা চলা ঠিক তেমন ভাবেই সুন্দর। অর্থাৎ এখানে ক্লোজ বা জামার মাধ্যমে জুলিয়ার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। প্রথম প্যারায় আমরা এটাই দেখতে পাই। ঠিক তার পরের প্যারায় কবি এখানে বলেন যখন জুলিয়া হাঁটে, তার মানে যখন সে হাঁটে তখন তার যে ড্রেস, জুলিয়ার যখন তার যে ড্রেসটা সেটা কি গ্লিটারে আঁকা ছিল। এই যে গ্লিটারে আঁকা যে তার ড্রেসটা, তার মানে তার যে ড্রেসটা কতটা সুন্দর, সেই সৌন্দর্যকে বোঝাতে গিয়ে কিন্তু এখানে জুলিয়ার সৌন্দর্যকেই মেইনলি বোঝানো হয়েছে। এবং এখানে বোঝানো বোঝানো হয়েছে যে ড্রেসটা যখন কম্পন করে, তার মানে জুলিয়া যখন হাঁটে তখন তার ড্রেসে যে কম্পন হয় বা ভাইব্রেশন হয়, আসলে কি কোনো ড্রেস কি কম্পন করে বা ভাইব্রেশন করে? এটা তো হয় না। কিন্তু এখানে তিনি আলটিমেটলি বোঝাতে চেয়েছেন যে এই ভাইব্রেশনটা মেইনলি কবির মনের মধ্যে হয়, বা কবির যে সেন্সুয়াল বা কামুক অনুভূতি সেটাই কিন্তু এখানে আমরা প্রকাশ পেতে দেখি। অর্থাৎ এই দুই প্যারাতে কবি জুলিয়ার হেঁটে যাওয়া তার সেন্সুয়ালনেস বা কবির চাহিদাকে গভীরভাবে ফুটিয়ে তোলে। এখানে কবি জুলিয়ার প্রতি যে অ্যাট্রাকশন যা ইন্ডিকেট করে তার জামার মাধ্যমে বা একটা ক্লোথসের ডিসক্রাইবের মাধ্যমে। এখানে জুলিয়া একটি কাল্পনিক চরিত্র, যা আমি অলরেডি বলেছি। জুলিয়া রিপ্রেজেন্টস এভরি ওম্যান, অর্থাৎ যে কোনো পুরুষ তার ভালোবাসার মানুষের প্রতি যে অ্যাফেকশন, তাই কিন্তু এখানের মধ্যে প্রকাশ পায়। এখন আমরা অল্প করে লিটারারি ডিভাইস সম্পর্কে একটু জেনে নিই। আমি লিটারারি ডিভাইস সম্পর্কে আমার একটি লেকচার আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে আসতে পারো। কিন্তু এই কবিতায় যে ধরনের লিটারারি ডিভাইসগুলো ইউজ হয়েছে সেটা আমি একটু করে বলে দিই, তোমরা চাইলে লিখে রাখতে পারো। তোমরা এই কবিতার মধ্যে দেখবে প্রথম লাইনে যেখানে সিল্ক নামটা ইউজ করা হয়েছে, এই সিল্ক নামটা কিন্তু সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে। সিম্বল ভাবে এই সিল্কটা ধারা কি সিল্ক কাপড়কে বোঝাচ্ছে? আলটিমেটলি কিন্তু কাপড়কে বোঝাচ্ছে না। এই কাপড় দ্বারা সেক্সুয়াল যে ফ্রেমওয়ার্ক, তার যে ভালোবাসার যে সেন্সুয়ালনেস, সেটাকে মেইনলি এই সিল্ক দ্বারা বোঝানো হয়েছে। এছাড়াও তোমরা দেখবে লিকুইফেকশন নামে একটি ওয়ার্ড আছে। লিকুইফেকশনটা মানে দেখো লিকুইফেকশনটা কোথা থেকে আছে? একটা লিকুইড ওয়ার্ড। লিকুইড মানে আমরা কি জানি? পানি জানি। কিন্তু এই পানিটা কি সিম্বল করছে? এই পানিটা সিম্বল করছে তিনি কিন্তু নেচার বা প্রকৃতিকে বোঝানোর জন্য এটা ইউজ করেছে। এছাড়া পানির মতো যে বহমান তার চলাচল, সেটাকে বোঝাচ্ছে। তার মানে আমরা এখানের মধ্যে প্রথম প্যারাতে কি দেখলাম? তার যে ডিজায়ারটা এসব ওয়ার্ড দ্বারা তিনি প্রকাশ করেছে। এছাড়াও পরের ওয়ার্ডেও আমরা দেখতে পারি ভাইব্রেশন বা গ্লিটারিং, এগুলোও কি একটা ইমেজ হিসেবে বা ইমাজেরি হিসেবে, ভিজুয়াল ইমাজেরি হিসেবে তিনি এখানে লিটারারি ডিভাইস ইউজ করেছে। এই ওয়ার্ডগুলাও আমরা দেখতে পাই যে তার সেন্সুয়াল যে ফিলিং সেটাই মেইনলি প্রকাশ পায়। এছাড়াও যে এই যে সিল্ক ওয়ার্ডটা দ্বারা সফট বা থিন, এইটাও এক ধরনের ভিজুয়াল ইমাজেরি। এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।